আজকে এমন একজন নারীর কথা বলবো, দেশের স্বাধীনতার জন্যে এভাবে নিজের সর্বস্ব বিসর্জন দিতে পারে, আগে কখনোই জানা ছিল না। আমাদের ভারতের ইতিহাসে দেশের জন্য নারী শক্তি কতটা অবদান আছে আমরা কখনো খুঁজেই দেখি না। কত ইতিহাস যে চাপা পড়ে আছে, কেউ জানতেও চায়। তাই তেমনই একজন নারী, শুধু সেরকম বললে কম হয়ে যাবে। দেশের ইতিহাসে এমন একজন নারীর অবদান, দেশের জন্য এইভাবে সর্বস্ব বিসর্জন দিয়েছিল। নেতাজিকে বাঁচাতে নিজেরই হাতেই বিসর্জন দিয়েছিল নিজের স্মৃতিসুধুর। এতটা নির্মম হয়েছিল সে। আন্দামান সেলুরে চিনে তার অত্যাচারের কাহিনী শুনে ঘুরিয়ে রক্ত টকবক করে ফুটফুট। কলকাতা থেকে নিয়ে যাওয়ায় আন্দামান সেলুরে জেলে, সেখানে বন্য জন্তুর মতো বেঁধে রেখে হয় তাকে। প্রথম দিন তাকে কিচ্ছু খেতে দেওয়া হয় না, না খেয়েই হাড় হিম করা ঠান্ডায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তারপর অর্ধেক রাত্রে প্রহরী দুটো কম্বল ছুঁড়ে দিয়েছিল তার দিকে। পরের দিন সকালে প্রথম খাবার, তাও আবার ফুটন্ত খিচুড়ি। তারপর জেলার একজন কামারকে সঙ্গে নিয়ে পুরোহিত প্রবেশ করে কক্ষে। হাতের বেরি কাটতে হাতের মাংস সুত্ত কেটে নিয়েছিল, তাও সহ্য করছিল দাঁতে দাঁত চেপে। তারপর যখন পায়ের বেরি কাটতে পায়ের হাতুড়ির আঘাত হাড়ে করছিল, তখন চিৎকার করে বলেছিল, তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাও না হাড়ে আঘাত করছো? তখন কামার অশ্লীল ভঙ্গিতে বলে উঠল, হাড়ে কেন, ইচ্ছে করলে তোমার ওই বুকেও আঘাত করতে পারি। তখন চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ জানি আমি তোমাদের কৃতদাস, ইচ্ছে করলি তুমি সব কিছুই করতে পারো। তারপর একদলা থুতু ছুঁড়ে দিয়ে তার দিকে বলল, আগে মেয়েদের সম্মান করতে শেখো। তখন জেলার বলে উঠল, নেতাজি কোথায় আছে বলে দাও, তোমাকে ছেড়ে দেবো। সবাই জানে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে। তখন জেলার বলল, না না না, নেতাজি এখনো মরে, নেতাজি এখনো বেঁচে আছে। তখন সব গৌরবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ নেতাজি বেঁচে আছে, নেতাজি বেঁচে আছে আমার এই বুকে। তখন ক্ষিপ্ত জেলার তার থেকে ঝাঁপিয়ে পড়ে, তোমার ওই বুকে আছে, কিভাবে তোমার ওই বুক থেকে বার করে আনতে হয় আমার জানা আছে। তখন কামারকে ইশারা করলো, কামার বাক্স থেকে বার করলো একটা পেস্ট বার। দেখতে অনেকটা সারাশির মতো মধ্যযুগীয় নারীদের উপর অত্যাচার করতে এক যন্ত্র বিশেষ। তারপর তার ডান স্থানে বসিয়ে দিয়ে চাপ দিতেই সঙ্গে সঙ্গে চিৎকার করল, অচৈতন্য হওয়ার আগেই শুনতে পেল যে মুখে মুখে তর্ক করলেও ওপরটা উকড়ে নেব। এই নির্মম নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে হয়েছিল কেবল ভারত মায়ের স্বাধীনতার জন্যে। এই নারী যে সে নারী নয়, ভারতীয় অগ্নিমন্ত্রে দীক্ষিত মীরা আর্য। 1902 সালে ক্ষেত্রায় এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সারা ভারতবর্ষে ব্যবসা থাকলেও কলকাতাতেই ছিল ব্যবসার মূল কেন্দ্র। আর এখানে দাদা বসন্ত কুমারকে নিয়েই মীরা
এখানেই থাকতেন। এক তারপর একদিন কলকাতায় গঙ্গার ধারে বসে থাকতে থাকতে অসাবধানতায় গঙ্গার ধারে চলে গেলে যখন হঠাৎ করে মীরা ভুলবশত জলের মধ্যে পড়ে যায়, তখন প্রবল গঙ্গার স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আর সেখানে এক বলিষ্ঠ পুরুষ তাকে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেছে। আর কেউ নয়, সেই নেতাজি। সেখান তাকে সেই দিন ছিল রাখি পূর্ণিমা। সেই দিন তাকে মাথার চুল দিয়ে রাখি পরিয়ে দিয়েছিল। তখন থেকেই দাদা হিসেবে নেতাজিকে জানতেন। আর সেখান থেকেই শুরু হলো তার জীবনের সূত্রপাত। আর মেয়েরা ছোটবেলা থেকেই ছিল দেশভক্তি। ভালো স্কুলে পড়াশোনা করা সত্ত্বেও দেশের ভক্তির উপর তার। আর বাবা সচ্ছল জোয়াল যখন দেখতে পেল যে মীরা তখন দেশভক্তি, তখন ব্রিটিশ ভারতে ব্যবসা করলে ব্রিটিশদের সঙ্গে তো আর কুমিরের সঙ্গে বিবাদ করলে হয় না, জলে বাস করে। তখন তাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিলেন ব্রিটিশ গোয়েন্দা অফিসার প্রিয়রঞ্জন দাসের সঙ্গে। এখানে সব থেকে বড় যেটা, একই পরিবার, স্বামী হিসাবে একজন ব্রিটিশ 5 আটা গোলাম, তাও মীরাকে সহ্য করে নিতে হয়। তাই এখানে মীরা কখনোই তার জীবনে একই কক্ষপথে প্রিয়রঞ্জনের সঙ্গে ছিলেন না। সামান্য জিনিস নিয়েই, এই নেতাজিকে নিয়েই মাঝে মাঝে সংসারের মধ্যে শুরু হলো অশান্তি। তখন মীরাকে সিঙ্গাপুরে নিয়ে যায়। তারপর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। শুনতে পেলেন দাদা সুভাষচন্দ্র দেশে ফিরে এসছেন। তখন আজাদ হিন্দ বাহিনী ফোর্স তৈরি করছেন। সঙ্গে সঙ্গে 20 বছরের সংসারের পা থেকে পেরিয়ে খুলে দিয়ে সঙ্গে সঙ্গে যোগ দিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাড়সি রেজিমেন্টের প্রথম ভারতবর্ষীয় মহিলা গুপ্তচর। আর এই গুপ্তচরের কাজ ছিল বিভিন্ন কাজের বাহানায় ব্রিটিশ সেনা ছাউনিতে গিয়ে তথ্য সংগ্রহ করা, নথি বদল করা তাদের বিশেষ কাজ। আর ধরা পড়ার উপক্রম হলে সঙ্গে সঙ্গে নিজেকে শেষ করে দেওয়া এত বড় কঠিন। এই সঙ্গে ছিল সরস্বতী রাজমণি, দুর্গামল্ল গোর্খা। সামান্য ভুলের জন্যে ধরা পড়ে গেছিলেন দুর্গামল্ল গোর্খা। তাকে বাঁচাতে গিয়ে তিনি সেই নর্তকী সেজে, বেহান্নলা সেজে নেচে গিয়ে ব্রিটিশদের ঘুমের সঙ্গে আফিন মিশিয়ে তাদের ঘুমে আচ্ছন্ন করিয়ে যখন বার করে আনছিল, তখন হঠাৎ একটা ব্রিটিশ সিপাহী গুলি করছিল পায়ে।
দুর্গা মল্লর পায়ে যখন গুলি করে, তখন সেভাবে তারা পালিয়েছিল এক জঙ্গলে প্রচণ্ড গাছে 3 দিন না খেয়ে, কেবল পালা করে ঘুম করে। তারপর 3 দিন পরে সে চলে এসেছিল আজাদ হিন্দ বাহিনীর আশ্রয়ে। সেখান থেকে নেতাজি তাকে বিশেষ পুরস্কৃত করেছিলেন। আর সেই পুরস্কার মীরাকে করেছিল ক্যাপ্টেন, এবং সরস্বতী রাজমণিকে এবং লেফটেন্যান্ট। এই এত বিশ্বস্ত হঠাৎ একদিন যখন শুনতে পেলেন তার স্বামী প্রিয়রঞ্জনকে ব্রিটিশরা দায়িত্ব দিয়েছে নেতাজিকে হত্যা করার জন্যে, তাই তিনি এই হত্যা যখন আসলেন তখন ডিউটিতে ছিলেন, তাই সঙ্গে সঙ্গে যখন তাকে বোঝাতে চেষ্টা করলেন, যখন বুঝলেন না, প্রথম গুলি চালিয়েছিল, গুলি লেগেছিল নেতাজির বিশ্বস্ত সঙ্গী নিজামুদ্দিন পড়ে যায়। তারপর দ্বিতীয় গুলি করার আগেই মীরা তার ছুরি দিয়ে হত্যা করেছিল তার স্বামী প্রিয়রঞ্জন দাসকে। এই তার স্বামীকে নিজের হাতে হত্যা করেছিল। তারপর অক্ষাশক্তির পরাজয়ের ফলে নিত্য শক্তিতে ধরা পড়ে গিয়েছিল ব্রিটিশদের হাজার হাজার সৈনিক। আর সবার মুক্তি হলেও কিন্তু মীরার ব্রিটিশ সিপাহী, ব্রিটিশ অফিসারের খুনের অভিযোগে মীরাকে আন্দামান সেলুরের জেলে পাঠিয়েছিল। আর সেখানেই তাকে সহ্য করতে ছিল এরকম নির্মম নিষ্ঠুর অত্যাচার। তাই যখন মীরা সেলুরের জেলের যাওয়ার 1 বছর পরে দেশ স্বাধীন হয়, স্বাধীন হয়ে যাওয়ার সবাই মুক্তি পেয়ে গেছে। আর স্বাধীন হলেও মীরা ইতিহাসের আড়ালেই চাপা পড়েছিল, দেওয়া হয়নি তাকে কোনো রাষ্ট্রীয় সম্মান। তাই নিজের অভিমানে হারিয়ে গিয়েছিল। পরে কয়েক দশক পরে তাকে খুঁজে পেয়েছিল হায়দ্রাবাদের ফলকনামা স্থানে। সেখানে এক রেল স্টেশনে ফুল বিক্রি করে খেতেন। আর এর ইতিহাস শুনতে গেলে চোখে সবারই জল আসে। সেখানে কখনো এক পেটে হাফ পেট করে খেয়ে বেঁচে থাকতেন। তাই এত বড় কাহিনী, দেশ কখন তাকে সম্মান দেয়নি, এতটা দেশ কখন তাকে দেয়নি। কিন্তু মীরা যেখানে থাকতেন তার বাড়িটাও ভেঙে দেওয়া হয়েছিল, কারণ যে দেশের জন্য তার বুকের রক্ত ঝরেছিল সেই বাড়িটাও ছিল সরকারি ব্রিটিশদের জায়গায়, তার জন্য ভেঙে দিয়েছিল। 1998 সালে হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। না, দেওয়া হয়নি কোনো গ্রাম্য সিলেট, দিয়েছিল এক সবিনয় সাম্মানিক দুমুঠো চোখের জল। এভাবে তার জীবনের স্পন্দন শেষ হয়ে গেছিল। আবার ফিরে এসো এমন মহান
ভারত মায়ের সন্তান হয়ে ফিরে এসো। আমি তোমাকে স্যালুট করি, সম্মান করি। জয় ভারত মায়ের জয়, জয় মাতা মীরার জয়, জয় হিন্দ, ভারত মায়ের জয়। হয়তো এই ভিডিওটা করতে গিয়ে অনেক ইতিহাস হয়তো বলতে পারিনি, ভুলে গেছি। যদি কিছু ভুল হয়েও থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। কারোর সঙ্গে যদি কারো কথায় মিল হয়, হয়তো আমার ছোট ভাই হিসাবে তোমাদের শিক্ষাতেই আমার শিক্ষিত, তাই তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। জয় হিন্দ, ভারত মায়ের জয়।